চলুন সরাসরি আজকের এই চমৎকার বিশ্লেষণে ঢুকে পড়া যাক। ইতিহাস ২তে আমরা যুগ যুগ ধরে যা পড়ে এসেছি, আজ তার বাইরে গিয়ে ঐতিহাসিক নথি, জেনেটিক্স আর প্রত্নতাত্ত্বিক প্রমাণের ওপর ভিত্তি করে আমরা বিশ্বজুড়ে সামুদ্রিক আবিষ্কারের প্রচলিত গল্পটাকে একটু অন্য চোখে দেখব। চলুন এক অজানা অথচ অত্যন্ত সমৃদ্ধশালী প্রাচীন সামুদ্রিক সাম্রাজ্যের গল্প আজ উন্মোচন করা যাক। আজ আমরা মূলত ৫টি পয়েন্টের উপর ভিত্তি করে প্রমাণগুলো সাজিয়েছি। ১ নম্বর ভাস্কো দা গামার আসল সত্য, ২ নম্বর বেদ ও প্রাচীন সাহিত্য, ৩ নম্বর জেনেটিক্স এবং নৌ সাম্রাজ্য, ৪ নম্বর নৌবিদ্যায় সংস্কৃতের প্রভাব এবং সবশেষে ৫ নম্বরে থাকবে অকাট্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ। এই সব কিছু মিলিয়ে আমরা প্রাচীন নৌ ইতিহাসের একটা পূর্ণাঙ্গ টাইমলাইন তৈরি করব। তো প্রথমেই আসা যাক প্রথম অংশে, ভাস্কো দা গামার আসল সত্য। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আবিষ্কারের যুগে ১৪৮৭ সালে পর্তুগালের রাজা দ্বিতীয় জন ভারতে গুপ্তচর পাঠিয়েছিলেন, আর তাদের পজিটিভ রিপোর্টের ওপর ভিত্তি করেই ১৪৯৭ সালের ৮ই জুলাই ভাস্কো দা গামা ৪টি জাহাজ আর ১৭০ জন নাবিক নিয়ে তার বিখ্যাত অভিযানে বেরিয়ে পড়েন। আমাদের শেখানো হয় যে পর্তুগিজরা যেটা পারেনি, ভাস্কো দা গামা একা সেটাই করে দেখিয়েছিলেন। কিন্তু আসল গল্পটা ঠিক কী? ১৪৯৭ সালের ডিসেম্বরের দিকে ভাস্কো দা গামা ভীষণ প্রতিকূলতার মধ্যে দিয়ে আফ্রিকার কেপ অফ গুড হোপ পেরিয়ে আসেন। এরপর মোজাম্বিক আর মোম্বাসায় স্থানীয়দের প্রবল শত্রুতার মুখে পড়ার পর মালিন্দি শহরে এসে এই ঐতিহাসিক যাত্রার গল্পটা একটা অভাবনীয় মোড় নেয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত কিছুর পর শেষ পর্যন্ত ভারতের উপকূলে পৌঁছাতে তাকে আসলে কে পথ দেখিয়েছিল? ঠিক এখানেই সবচেয়ে চমকপ্রদ তথ্যটা বেরিয়ে আসে। ভাস্কো দা গামার নিজের ডায়েরি এবং ভারতের প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ড বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কারের গবেষণা থেকে জানা যায় যে মালিন্দিতে ভাস্কো দা গামার সাথে এক গুজরাটি হিন্দু বণিকের দেখা হয়েছিল। সেই বণিক মূলত চন্দনকাঠ এবং মশলার ব্যবসা করতেন। অবাক করার মতো বিষয় হল, ওই ভারতীয় বণিকের জাহাজটি ভাস্কো দা গামার জাহাজের চেয়ে অন্তত ৩ গুণ বড় ছিল। আর সেই বিশাল ভারতীয় বাণিজ্য তরীকে অনুসরণ করেই ১৪৯৮ সালের ২০ মে ভাস্কো দা গামা কালিকটে পৌঁছান। অর্থাৎ কোনো অজানা পথ আবিষ্কার নয়, ডায়েরির সূত্রই বলছে পর্তুগিজরা আসলে আগে থেকেই চালু থাকা একটা অত্যন্ত উন্নত ভারতীয় নৌরুট অনুসরণ করেছিল মাত্র। এবার চলুন দ্বিতীয় অংশে যাই, বেদ এবং প্রাচীন সাহিত্য। ১৪৯৮ সালের এই ঘটনাটা কিন্তু মোটেও হঠাৎ করে ঘটা কোনো বিষয় ছিল না। ঐতিহাসিক প্রমাণ ঘাটলে দেখা যায় খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে মৌর্য সাম্রাজ্যের আমলেই ভারতে একটি পূর্ণাঙ্গ নৌ বিভাগ বা নেভাল ডিপার্টমেন্ট ছিল। এমনকি রোমান ইতিহাসবিদ স্ট্র্যাবো তার লেখায় নিশ্চিত করেছেন যে খ্রিস্টপূর্ব ৩০ অব্দে রোমানরা যখন মিশর দখল করে, তখন সমুদ্রপথে ভারতের সাথে তাদের ব্যবসা বাণিজ্য বহুগুণে বেড়ে গিয়েছিল। প্রাচীন গ্রন্থগুলোর দিকে তাকালে রীতিমতো অবাক হতে হয়। বেদে অত্যন্ত নিখুঁতভাবে নৌবিদ্যা আর জাহাজ নির্মাণের কারিগরি বিবরণ দেওয়া আছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের ২৫তম সূক্তের ৭ম মন্ত্রে স্পষ্টভাবে সমুদ্র ও আকাশের যাত্রার বিশেষজ্ঞদের কথা বলা হয়েছে। আরও বিস্ময়কর ব্যাপার হল, ১১৬তম সূক্তের ৫ম মন্ত্রে এমন এক বিশাল জাহাজের বর্ণনা রয়েছে যেখানে ১০০টি বাল্লি বা প্রপেলারের কথা বলা হয়েছে। ভাবা যায়। এছাড়া বেদের সরস্বতী নদীকে হিরণ্যবর্তনী বা সোনার পথ এবং সিন্ধু নদীকে হিরণ্ময়ী বা স্বর্ণময় বলা হয়েছে। মূলত এই পথগুলো দিয়েই মিশর আর মেসোপটেমিয়ায় সম্পদ রপ্তানি করা হতো। প্রাচীন সাহিত্যের আরও গভীরে, যেমন বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের দিকে নজর দিলে আমরা দেখতে পাব, এর ২৯ এবং ৩০ নম্বর শ্লোকে মাতা সীতার খোঁজে সুগ্রীব যখন বানর সেনাকে চতুর্দিকে পাঠাচ্ছেন, তখন তিনি স্পষ্টভাবে জবদ্বীপ এবং সুবর্ণদ্বীপের সমুদ্রযাত্রার নির্দেশ দিয়েছিলেন। আধুনিক ভূগোলের মানচিত্রে মিলিয়ে দেখলে এগুলোই হল আজকের দক্ষিণ পূর্ব এশিয়ার জাভা এবং সুমাত্রা। অর্থাৎ সমুদ্রপথের এই জ্ঞান সেই যুগেও কতটা নিখুঁত ছিল বুঝতেই পারছেন। ৩ নম্বর অংশ হল জেনেটিক্স এবং নৌ সাম্রাজ্য। চলুন এবার আমরা প্রাচীন বাণিজ্যের এই ঐতিহাসিক প্রমাণগুলোকে একটু বিজ্ঞানের কোষ্ঠীপাথরে যাচাই করে নিই। দেখি জীববিজ্ঞানের পদচিহ্ন বা জেনেটিক্স কিভাবে এই বিশাল আন্তঃমহাসাগরীয় যোগাযোগের প্রমাণ দেয়। ২০১৩ সালে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস ইউএসএতে একটা বিশাল জেনেটিক বিশ্লেষণ প্রকাশিত হয়। সেখানে দেখা যায় আদিবাসী অস্ট্রেলিয়ান বা অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ানদের জিনোমের পাক্কা ১১% ভারতীয়দের জিনোমের সাথে হুবহু মিলে যায়। এর মানে হল, আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে ভারত থেকে অস্ট্রেলিয়ায় মানুষের জিনগত প্রবাহ ঘটেছিল, আর সেটা নিঃসন্দেহে সমুদ্রপথেই। প্রাচীন বিশ্ব যে নিজেদের মধ্যে কতটা গভীরভাবে সংযুক্ত ছিল, এটা তারই একটা জ্যান্ত প্রমাণ। Science.org-এর একটা গবেষণায় দেখা গেছে অস্ট্রেলিয়ান ডিঙ্গো কুকুরগুলো কিন্তু সেখানকার আদি কুকুর নয়,
বরং ৩ থেকে ৪,০০০ বছর আগে বহিরাগত নাবিকরা, যারা মূলত ভারত, চীন বা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এসেছিল, তারাই এই কুকুরগুলোকে জাহাজে করে সেখানে নিয়ে গিয়েছিল। ভারত মহাসাগর জুড়ে এই যে জেনেটিক আর সাংস্কৃতিক আদান প্রদান, এটা সম্ভব হয়েছিল অত্যন্ত শক্তিশালী কিছু নৌ সাম্রাজ্যের ধারাবাহিকতার কারণে। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে মৌর্য ও খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে সাতবাহনদের হাত ধরে এর শুরু, আর এরপর তৃতীয় থেকে ত্রয়োদশ শতাব্দীতে চোল রাজবংশের নৌবাহিনী একটা অকল্পনীয় শক্তিশালী রূপ ধারণ করে। তারা রীতিমতো একটা অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিল এবং কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে সনাতন সংস্কৃতি ছড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে সপ্তদশ শতাব্দীতে মারাঠারাও এই সামুদ্রিক ঐতিহ্য সমান বিক্রমে ধরে রেখেছিল। এবার আমাদের ৪ নম্বর অংশ, সংস্কৃত, নৌবিদ্যার আদি ভাষা। ইতিহাস আর জেনেটিক্স তো হলো, এবার দেখুন ভাষার ভেতরে কিভাবে প্রাচীন সামুদ্রিক ইতিহাসের জীবাশ্ম লুকিয়ে আছে। আজকের দিনে আমরা যে আধুনিক শব্দগুলো ব্যবহার করি, তার শেকড় খুঁজতে গেলে আপনি চমকে যাবেন। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ইউরোপীয় পরিভাষাগুলো গোটা বিশ্বে আধিপত্য বিস্তার করতে শুরু করলেও আধুনিক সামুদ্রিক শব্দভাণ্ডারের মূল শেকড় কিন্তু প্রাচীন সংস্কৃত ভাষার গভীরে পোতা। এই ধরুন, সংস্কৃত শব্দ নৌগতি ল্যাটিন ভাষায় গিয়ে হল ন্যাভিগেশনাম, আর সেখান থেকেই কিন্তু ইংরেজি ন্যাভিগেশন শব্দটি এসেছে। একইভাবে সংস্কৃত নৌ থেকে ইংরেজি নেভি এবং নটিক্যাল শব্দগুলোর জন্ম। সংস্কৃত শব্দভাণ্ডারের এই গভীরতা সত্যিই অবাক করার মতো। ইউরোপীয়দের আবিষ্কারের যুগের হাজার হাজার বছর আগেই জাহাজের বিভিন্ন কারিগরি যন্ত্রপাতির জন্য আমাদের সুনির্ধারিত সংস্কৃত শব্দ ছিল। যেমন জাহাজ বাঁধার নোঙ্গর বা অ্যাঙ্কারকে বলা হতো নৌবন্ধন কিলোহ, বাতাসের সাহায্যে চলার পালকে বলা হতো বাতবস্ত্র বা বাতাসের কাপড়, আর জাহাজের প্রোপেলারকে বলা হতো স্থূলভাগ। দিক নির্ণয়ের ক্ষেত্রেও প্রাচীন ভারতীয়রা কাউকে ছেড়ে কথা বলেনি। মহর্ষি কানাদের বৈশেষিক সূত্রে দিকসূচক বা মৎস্যযন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে। জিনিসটা আসলে কি জানেন? তেলের পাত্রে ভাসমান একটা ছোট লোহার মাছ, যা সবসময় উত্তর দিক নির্দেশ করত। অর্থাৎ এটা ছিল একটা আস্ত প্রাচীন কম্পাস। ইউরোপীয়দের সমুদ্রযাত্রার বহু আগেই চৌম্বকীয় দিক নির্ণয় সম্পর্কে আমাদের যে কতটা উন্নত ধারণা ছিল, এটা তারই প্রমাণ। চলুন এবার আমাদের শেষ অংশ, ৫ নম্বর অধ্যায়ে যাই, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক প্রমাণ। এতক্ষণ আমরা বইপত্র, ভাষা আর জেনেটিক্স নিয়ে কথা বললাম। এবার আমরা সরাসরি মাটির তলা থেকে পাওয়া অকাট্য প্রত্নতাত্ত্বিক প্রমাণের দিকে নজর দেব, যা এই প্রাচীন নৌ আধিপত্যের বাস্তব অস্তিত্বকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করে। সিন্ধু সভ্যতার খনন কাজ আমাদের এমন কিছু অকাট্য প্রমাণ দিয়েছে যা কোনোভাবেই অস্বীকার করা যায় না। হরপ্পায় খননের ফলে পাওয়া সিলমোহরে পাল এবং মাস্তুলযুক্ত জাহাজের একদম নিখুঁত নকশা পাওয়া গেছে। মহেঞ্জোদারো থেকে পাওয়া টেরাকোটার সিলমোহরে দিক নির্ণয়কারী পাখি এবং নৌকার ছবি আছে। আর সবচেয়ে বড় আবিষ্কারটি হল গুজরাটের লোথাল। ২৩০০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত এটিই বিশ্বের প্রথম পরিচিত বন্দর, যা আজকের আধুনিক মাংরোল বন্দরের কাছেই অবস্থিত। এত উন্নত বন্দর যখন ছিল, তখন জাহাজ নির্মাণের বিদ্যাটাও নিশ্চয়ই মামুলি ছিল না। দশম শতাব্দীতে রাজা ভোজ রচিত যুক্তিকল্পতরু গ্রন্থটি ছিল জাহাজ তৈরির একটা সুশৃঙ্খল ম্যানুয়াল। সেখানে জাহাজের কাঁচামাল থেকে শুরু করে নাবিকদের সুবিধা সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে। এমনকি জাহাজগুলোকে কাজের ভিত্তিতে ভাগও করা হয়েছিল। যেমন ব্যবসা ও বাণিজ্যের জাহাজ হল সর্বমন্দির, পর্যটন ও যাত্রী পরিবহনের জাহাজ মধ্যমন্দির, আর শুধুমাত্র নৌযুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি জাহাজগুলোকে বলা হতো অগ্রমন্দির। ভারতের এই বিশাল এবং উন্নত প্রযুক্তিতে তৈরি জাহাজগুলো যুগে যুগে বিদেশি পর্যটকদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল। ত্রয়োদশ শতাব্দীতে মার্কোপোলো লিখে গেছেন যে ভারতীয় জাহাজগুলোতে ডাবল হাল জয়েন্ট, লোহার পেরেক আর বিশেষ আঠা ব্যবহার করা হতো, যাতে অনায়াসে ৩০০ জন নাবিক থাকতে পারতেন। পঞ্চদশ শতাব্দীতে নিকোলো দি কন্টি তো স্পষ্টই বললেন, ভারতীয় জাহাজগুলো ইউরোপীয় জাহাজের চেয়ে ২ থেকে ৩ গুণ বড় ছিল। এমনকি ১৮১১ সালেও ফরাসি পর্যটক ওয়ালজার সলভেন তার লে হিন্দু গ্রন্থে স্বীকার করেছেন যে জাহাজ নির্মাণে ভারতীয়রাই পুরো বিশ্বের সবচেয়ে উন্নত ছিল। স্থানীয় কারিগরদের এই অসাধারণ স্কিল কিন্তু ব্রিটিশরাও খুব ভালোভাবে উপলব্ধি করেছিল। সেই কারণেই তারা ১৭৩৬ থেকে ১৮৬৩ সালের মধ্যে ভারতীয় শ্রমিকদের দিয়ে ৩০০টিরও বেশি বিশাল আকৃতির জাহাজ তৈরি করিয়েছিল। এর মধ্যে অন্যতম একটা জাহাজ ছিল এশিয়া, যার ওজন ছিল প্রায় ২০০০ টন, আর এতে একসাথে ৮৪টি কামান যুক্ত ছিল। ভাবা যায় এই বিশাল কর্মযজ্ঞের কথা। কিন্তু এত গৌরবময় ইতিহাসের পরিণতি কি হল? অত্যন্ত দুঃখের বিষয় হল, ঔপনিবেশিক যুগে এই পুরো সামুদ্রিক ঐতিহ্যকে রীতিমতো পরিকল্পনা করে ধ্বংস করে বিশ্ব মঞ্চ থেকে মুছে ফেলা হয়েছিল।
ঐতিহাসিক স্যার উইলিয়াম ডিগবি ভারতের ঐতিহাসিক জাহাজ নির্মাণ শিল্প ধ্বংসের এই করুণ পরিণতি বর্ণনা করতে গিয়ে একটা দারুণ আক্ষেপের কথা বলেছিলেন। তিনি লিখেছিলেন, পশ্চিমের রানী প্রাচীন রানীকে হত্যা করেছে। এই বিস্তীর্ণ এবং গভীর বিশ্লেষণটির শেষে ঐতিহাসিক এই খুঁটিনাটি তথ্যগুলো অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে সংরক্ষণ করার জন্য আমি শুভনীতা মণ্ডলকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আলোচনা কিন্তু আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়, এই যে একটা বিশাল নৌসাম্রাজ্যকে প্রায় মুছে ফেলা হয়েছিল, এমন আরও কত শত বিশাল ইতিহাস আজ অন্ধকারে ঢাকা পড়ে আছে, যেগুলো সঠিক গবেষণার মাধ্যমে উন্মোচিত হওয়ার অপেক্ষায় দিন গুনছে। একটু ভেবে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। জ্ঞান অর্জনের এই রোমাঞ্চকর যাত্রা এভাবেই চলতে থাকুক।